নমস্কার দর্শকরা, শুভ সন্ধ্যা। আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি সেটা আজকে একটা গুরুত্বপূর্ণ একটা সাংবাদিক সম্মেলন হয়েছে শিবসাগরে। তো সেই শিবসাগরের সাংবাদিক সম্মেলনের প্রভাব আমাদের বরাক উপত্যকায় যাতে না পড়ে তার জন্য কী কী করণীয় সেটার একটা সতর্কতা আমি আপনাদেরকে দিতে চাইছি। দর্শকরা, আজকে এর আগে অনুরোধ, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। দর্শকরা, আজকে শিবসাগরে একটা সাংবাদিক সম্মেলন করেছে 30টি সংগঠনের, 30টি জনজাতি সংগঠনের নেতারা। এই সাংবাদিক সম্মেলনে তারা যা যা বলেছেন আমি সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি, তারপর আমি মূল বক্তব্যে এসে পৌঁছাবো। এখানে তারা যেটা বলতে চাইছেন যে অসমে বর্তমান যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, এতে খিলঞ্জিয়ারা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং খিলঞ্জিয়াদের অধিকার বিপন্ন হয়ে পড়েছে। এই কথা বলে তারা বলছেন যে নিম্ন আসামে আজকে যেভাবে খিলঞ্জিয়ারা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, সবসময় একটা আতঙ্কে আছেন তাদের কথা মতো, এবং মধ্য অসম অর্থাৎ নগাঁও জেলা, হুজাই, এইসব জেলায় খিলঞ্জিয়ারা একটা অসুবিধার মধ্যে আছেন। উজানি আসামে যদিও এখন তেমন কিছু হয়নি, কিন্তু উজান আসামেও দেখা যাচ্ছে যে খিলঞ্জিয়াদের হাত থেকে জমি জমা সবকিছু চলে যাচ্ছে এবং এর বিরুদ্ধে তারা তারা প্রত্যেকটি প্রান্তের মানুষকে, অসমের উত্তরকাছাড় থেকে শুরু করে ধুবড়ি পর্যন্ত, বরপেটা পর্যন্ত প্রত্যেক খিলঞ্জিয়া মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার তারা আহ্বান জানিয়েছেন, যাতে অসমে খিলঞ্জিয়াদের অধিকার বজায় থাকে। আগামীতেও যাতে অসমে খিলঞ্জিয়াদের যাতে অধিকার বজায় থাকে সেটার জন্য একটা আন্দোলন করতে হবে, সেই আন্দোলনের তারা ডাক দিয়েছেন। এবং এই 30টি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে আন্দোলন হবে অহিংস এবং গণতান্ত্রিক, সাংবিধানিক। তারা বলছেন যে অসমে যাতে মুখ্যমন্ত্রীর পদটা খিলঞ্জিয়াদের জন্য সংরক্ষিত হয়, বিধানসভার আসনগুলি যাতে খিলঞ্জিয়াদের জন্য সংরক্ষিত হয়, এই দাবিতে তারা আন্দোলন করবেন। এটা যদি তারা এখন না করেন তাহলে নিম্ন আসামে খিলঞ্জিয়াদের যে অবস্থা হয়েছে, মধ্য আসামে খিলঞ্জিয়াদের যে অবস্থা হয়েছে, সেটা উজান আসামেও সেটা হবে এবং এই কথা তারা বলছেন। এবং আগামীতে শিবসাগরে একটা গণকনভেনশন ডাকা হবে এবং সেই গণকনভেনশনের পর সারা রাজ্য জুড়ে একটা আন্দোলন তৈরি করা হবে, সরকারের উপর চাপ সৃষ্টি করা হবে যাতে খিলঞ্জিয়াদের অধিকার সুরক্ষিত হয়। এবং তারা বলছেন যে প্রতি নিম্ন আসাম থেকে শুরু করে ধেমাজি পর্যন্ত খিলঞ্জিয়ারা সুরক্ষিত নন এবং এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে খিলঞ্জিয়ারা হয়তো তাদের মধ্য থেকে বিধায়ক নির্বাচিত করতে পারবেন না, লোকসভায় সদস্য পাঠাতে পারবেন না, এরকম কথা তারা বলছেন এবং এর বিরুদ্ধে তারা একটা আন্দোলন সংগঠিত করবেন। দর্শকরা, আপনারা লক্ষ্য করবেন খিলঞ্জিয়াদের যে বক্তব্য আমি বললাম, আমি আপনাদের কিছু এই যে বক্তব্য, আপনার খিলঞ্জিয়ার যে বক্তব্যটা খিলঞ্জিয়া সংগঠনগুলির, এখানে একটা কথা দেখুন, ওরা সব জায়গার নাম বলছে, আপার আসাম, লোয়ার আসাম এবং উচ্চ আসাম, কিন্তু ওরা বরাক উপত্যকার কথা বলেনি। অর্থাৎ তাদের যে দাবিগুলো সেটার মধ্যে তারা বরাক উপত্যকাকে রাখেনি। গোটা অসম বলতে তারা বরাক উপত্যকাকে বাদ দিয়ে বলছে, নাহলে তারা বরাকের কথাটা বলতো। যাই হোক, তার মানে ঠিক এরকম ভাবে আশু যখন আন্দোলন শুরু করেছিল 1979 সালে, বিদেশি খেতা আন্দোলন, তারাও বরাকের কথা বলেনি। যখন বিদেশি খেতা আন্দোলন শুরু হলো, তারপর যখন আসাম চুক্তি স্বাক্ষরিত হলো, সেটা আশুর সঙ্গে হয়েছে, কিন্তু আসাম চুক্তির কুফলটা আজকে আমরা এখানে বরাক উপত্যকার মানুষ ভুগতে চলেছি। তো আমি যে সতর্ক করতে চাইছি সেটা হলো, এই যে খিলঞ্জিয়ারের 30টি সংগঠন যে দাবি তুলেছে, এটা কিন্তু আপনারা ভাববেন না যে একটা দাবি উঠেছে বা কোনো নির্বাচন সামনে আসছে দেখে, এরকম নয়। এটা কিন্তু চলতে থাকবে, আগামীতে এটা আরো কঠিন আকার ধারণ করবে এবং আমি তো বলতে পারি যে শেষ পর্যন্ত সেটা সারা আসামকে অশান্তি করে ছাড়বে, যেটা আশুর আন্দোলনের সময় হয়েছিল, আসাম বিদেশি আন্দোলনের সময় যেটা হয়েছিল। তো অথচ দেখুন এখানে বরাক উপত্যকার কিন্তু এখানে কোনো ধরনের ইংরেজিতে যাকে বলে ইনভলভমেন্ট বা কোনো ধরনের ইনভলভমেন্ট কিন্তু বরাক উপত্যকার নেই। কিন্তু এখন জনজাতিরা যে দাবিটা করছেন যে জমির উপর অধিকার, চাকরির উপর অধিকার,
আইনসভার উপর অধিকার, খিলঞ্জিয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে, এই দাবিগুলো যদি কোনোদিন রূপায়িত হয়, এবং আমি মনে করছি হতেও পারে, আমার যে ধারণা এটা হতেও পারে, তাহলে কিন্তু বরাক উপত্যকাও কিন্তু এটা অন্তর্ভুক্ত হবে, কারণ তখন সারা আসামের কথা উঠবে। তো এইটা যাতে না হয়, এই জন্য এখন থেকে একটা পাল্টা কিছু করা আমাদের এখানে খুব প্রয়োজন। কারণ এগুলো কোনো কিছুর সঙ্গে কিন্তু বরাক উপত্যকায় জড়িত নয়। এটা আপার আসাম, লোয়ার আসামের, মধ্য আসামের সমস্যা। এখানে বরাক উপত্যকার কোনো সমস্যা এটা নয় যে বরাক উপত্যকা খিলঞ্জিয়াদের অধিকার ছিন্ন হয়ে গেছে, এরকম কোনো কথা নয়। বরাক উপত্যকায় বাঙালিরাই খিলঞ্জিয়া। সুতরাং এখানে এই ধরনের কথা উঠে আসার কোনো প্রশ্ন ওঠে না। ডিমাসারাও খিলঞ্জিয়া, মণিপুরীরাও খিলঞ্জিয়া, কিন্তু তাই বরাকের ক্ষেত্রে এগুলো কথা উঠে আসতে পারে না। কিন্তু গোটা অসমের ক্ষেত্রে যে কথাগুলো উঠছে তৃষ্টি সংগঠনের পক্ষ থেকে, এতে বরাক উপত্যকা কিন্তু তারাও বলছেন না বরাক উপত্যকার কথা, কিন্তু যখনই কোনো কিছু একটা হবে তখন বরাক উপত্যকার কথা কিন্তু আসবে। তো এই কথাটা যাতে আগাম জানিয়ে দেওয়া যায় আন্দোলনকারীদেরকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমকে যে বরাক উপত্যকা এসবের মধ্যে নেই, আপনারা আপনাদের কার কি অধিকার রক্ষা করবেন করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এখানে বরাক উপত্যকাকে যাতে রাখা না চলে। কারণ বরাক উপত্যকার ঐতিহাসিক ভৌগোলিক প্রেক্ষাপট সারা আসাম থেকে সম্পূর্ণভাবে আলাদা। বরাক উপত্যকার ইতিহাস সারা আসামের ইতিহাসের সঙ্গে কোনোভাবে মিলে না। তাই অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তবুও যেহেতু একটা রাজ্য হিসেবে ছিল বরাক, এখন আসামের অন্তর্ভুক্ত, সেই রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত থাকার সুবাদে বরাক উপত্যকার মানুষও নিজেদের অসমের মানুষ বলে মনে করেন। কিন্তু এর অর্থ এই নয় যে অসমের নিজস্ব বা অসমের বিভিন্ন জায়গার নিজস্ব সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন আন্দোলনে এই উপত্যকার মানুষের আন্দোলনের প্রভাবে এই উপত্যকার মানুষকে কুফল ভোগ করতে হবে, এটা মানা যায় না। এই যে এনআরসির কুফল যে বরাকের মানুষ ভোগ করছেন, এই যে নানা ধরনের বিদেশি সমস্যা, ডিভোটার, এইসব যে বরাকের মানুষ ভোগ করছেন, এটা তো ভোগ করার কথা বরাকের মানুষ ছিল না, বরাকের মানুষের ছিল না। এটা কেন হয়েছে? যেহেতু বরাক আসামের অন্তর্ভুক্ত, তাই এই কথাটা হয়েছে। তাহলে তৃষ্টি সংগঠনের তারাও যে আন্দোলন করছেন, তারা কিন্তু বরাকের কথা একবারও বলেননি। কিন্তু দেখবেন যখন চুক্তি হবে বরাককে ওটার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। তো এটা এসব যাতে না হয়। এখন এই যে তৃষ্টি উপজাতি সংগঠনের যে প্রধান দাবিটা হচ্ছে জমির উপর অধিকার, অর্থাৎ যে দাবিটা এখন করা হচ্ছে যে অসমীয়া খিলঞ্জিয়া ছাড়া বা অসমীয়া ছাড়া কারো কাছে জমি ক্রয় বিক্রয় করা যাবে না, এবং এই দাবিটার পক্ষে কিন্তু প্রবল জনমত কিন্তু সংগঠিত হচ্ছে উজান আসামে। শিবসাগরের বিধায়ক অখিল গগৈও একই দাবি করেছেন। তিনি 6টি জেলা নির্দিষ্ট করেছেন যেখানে এই সম্পত্তির কেনাবেচার প্রসঙ্গটা আসছে। এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় বলেছেন যে এখন খিলঞ্জিয়ারা নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করছেন। আসলে এগুলো কথা বললে অনেক কথা বলা হয়ে যায়, কিন্তু এটা একটা ঘটনা এবং এটাও একটা ঘটনা যে এখন জনজাতিরা বিশেষ করে একটা অস্তিত্ব সংকটে ভুগছেন, কথাটা একেবারে উড়িয়েও দেওয়া যায় না, এটাও একটা সত্য কথা স্বীকার করতে হবে। সুতরাং জনজাতিরা যদি তাদের অধিকারে যদি কিছু চেয়ে থাকেন, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হোক, এটাই কাম্য। কিন্তু একটা কথা, এখানে বরাক উপত্যকাকে যাতে অন্তর্ভুক্ত না করা হয়, এইটা দেখার দায়িত্ব বরাকের রাজনীতিবিদদের। যদিও তারা কতটুকু কি দেখবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের যেটা বিশ্লেষণ, যেটা আমরা বুঝতে পারছি যে এই আন্দোলনটা কিন্তু প্রচণ্ড দানা বাঁধছেও, এবং এই আন্দোলনটার ফলে একটা দিন সেই আসামে আসুর যে আন্দোলনের সময় যে পরিস্থিতি দাঁড়িয়েছিল, সেরকম একটা পরিস্থিতি দাঁড়াতেও পারে, এরকম ক্ষেত্র কিন্তু প্রস্তুত। যদিও আসু নেতা লুরিনজ্যোতি গগৈ বলেছেন যে 6 নম্বর আসাম চুক্তি 6 নম্বর ধারা মেনে জনজাতিদের অধিকার সুনিশ্চিত করা হোক। এবং আপনারা জানেন, জনজাতিদের অধিকার সুনিশ্চিত করা এবং 6 নম্বর ধারা বাস্তবায়িত করা, এইসব করা হলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বাঙালিরা বা অসমীয়া যারা আছেন, বিশেষ করে বরাক উপত্যকার মানুষ। কোনো কিছুর সঙ্গে সংযুক্ত না থেকেও অযথা এইসব একটা ঘটনাবলীর তারা শিকার হতে যাচ্ছেন, এটা একটা হয়েছেন, এবং আগামীতে যে আরও হবেন না তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমি দেখলাম যে 33টি সংগঠনের নেতারা এমনভাবে কথা বলছেন এবং তাদের জাতিকে জাগ্রত করার চেষ্টা করছেন যে আপনারা যদি জাগ্রত না হন তাহলে আপনাদের অবস্থা আজকে বরপেটা যেটা হয়েছে, নলবাড়িতে যেটা হয়েছে, নগাঁওয়ে যেটা হয়েছে, সেটা উজান আসামেও হবে। তাই সারা রাজ্যে খিলঞ্জিয়ারা সংগঠিত হন, তারা এই ডাকটা দিয়েছেন।
এবং তারা বলেছেন যে মুখ্যমন্ত্রীর পদ থেকে শুরু করে প্রতিটি পদ অসমীয়া খিলঞ্জিয়ালের জন্য সংরক্ষিত করা হোক, এরকম কথা তারা বলছেন। অর্থাৎ এবং তারা এটাও বলছেন যে তাদের আন্দোলন কোনো ব্যক্তি গোষ্ঠীর বিরুদ্ধে নয়, সেটা মানছি নয়, কিন্তু তাদের আন্দোলনের প্রভাব যেটা পড়বে এবং যদি তাদের দাবিগুলো বাস্তবায়িত হয়ে যায় তাহলে কিন্তু এর প্রত্যক্ষ প্রভাব পড়বে বাঙালি হিন্দিভাষী এদের উপর। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। তাই এই বিষয়টা আগে থেকে মাথায় রেখে বরাক উপত্যকার প্রতিটি মানুষের সচেতন হওয়ার সময় এসেছে যে এই ধরনের কোনো আন্দোলনে বরাক উপত্যকা যেহেতু জড়িত নয়, তো এই ধরনের কোনো আন্দোলনের চাপে পড়ে যদি সরকার কোনো চুক্তি স্বাক্ষর করে সেটাতে যেন বরাক উপত্যকাকে অন্তর্ভুক্ত করা না হয়। আলফার আন্দোলনে বরাক উপত্যকা কেন অন্তর্ভুক্ত হবে? এই বরাক উপত্যকাকে যাতে এগুলো ঠিক আছে, আসামের ভৌগোলিক পরিসীমার মধ্যে বরাক উপত্যকা আছে, ঠিক আছে, কিন্তু এর অর্থ এটা নয় যে বরাক উপত্যকাকে এটা অন্তর্ভুক্ত করতে হবে। আপনারা 6টি জেলাকে যদি পারেন জনজাতি স্বীকৃতি দিয়ে সেখানে ভূমির অধিকার খিলঞ্জিয়াদের হাতে রাখতে চেষ্টা করতে পারেন, করুন, কিন্তু এখানে সারা রাজ্যকে আনা চলবে না। চাকরি ক্ষেত্রে যদি 90% যদি খিলঞ্জিয়াদের দেওয়া হয় তাহলে বরাক উপত্যকার এতগুলো চাকরি এটা কারা পাবে? এমনিতেই পাওয়া যাচ্ছে না। সুতরাং আরেকটা সম্ভাব্য বিপদের দিকে আমরা যাচ্ছি, এই বিষয়টা অনুধাবন করা খুব প্রয়োজন। আর অনেকেই পৃথক বরাক আন্দোলনকে দোষাদোষী করেন, কিন্তু এরকম করলে এইভাবে যদি মনোভাব থাকে, এইভাবে যদি কথাবার্তা চলতে থাকে তাহলে একদিন বরাকও পৃথক হওয়ার দাবি জানাবে এবং সেটা অনেক যৌক্তিকতা থাকবে। সুতরাং এই বিষয়টা অনুধাবন করার খুব প্রয়োজন রয়েছে বরাকের প্রত্যেকটি মানুষের। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনারা দেখবেন আগামী 1-2 বছরের মধ্যে এই যে 30টি সংগঠনের যে আন্দোলন, এটা কিন্তু প্রচণ্ডভাবে দানাবাদ, প্রচণ্ডভাবে সারা রাজ্যে ছড়িয়ে পড়বে এবং এর ফলে সরকার বাধ্য হবে একটা চুক্তি স্বাক্ষরিত করতে। আপনারা জানেন মারাওয়াড়িদের ঘটনাটার পর সারা শিবসাগরের প্রায় কয়েক হাজার মানুষ রাস্তা নেমে পড়েছেন যে মারাওয়াড়ি সমাজকে মাফ চাইতে হবে, যার জন্য সরকারের মন্ত্রী দাঁড়িয়ে হাঁটু গেড়ে মাফ চানো হয়েছিল মারাওয়াড়ি সমাজকে, এটা আপনারা জানেন। সুতরাং জনমত কিন্তু আপার আসামের জনমত কিন্তু এই দিকেই আছে। সেই জনমত আছে বলেই মুখ্যমন্ত্রীও বিধানসভায় বলতে বাধ্য হচ্ছেন যে খিলঞ্জিয়াদের কথা, এবং তিনি সবসময় বলেন। তো সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যে বিষয়টা আপনাদের মনে রাখতে হবে, আমাদের যারা বরাক উপত্যকার যারা আমার এই ভিডিওটি দেখছেন, যে যেহেতু এইসব কিছুর মধ্যে বরাক উপত্যকা মানুষ নেই, বরাক উপত্যকার কোনো সংগঠন জড়িত নেই, তাই এর প্রভাব বা এই কোনো চুক্তি হলে এর প্রভাব যাতে বরাক উপত্যকাকে যাতে এর বাইরে রাখা হয়, এই বিষয়টা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। নমস্কার।